হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম। আজকে তার ক্লাস নাম্বার 36। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কোন কলা অপেক্ষাকৃত অনেক সরু হয়ে থাকে। দেখো এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা আর ট্রাকিয়ার্ড। এবার দেখো তোমরা এই যে চারটে অপশান দেখতে পাচ্ছ, চারটে অপশানের মধ্যে কিন্তু নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে প্রত্যেকটাই কিন্তু উদ্ভিদ কলা, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু উদ্ভিদ টিস্যু বা প্লান্ট টিস্যু সম্পর্কে এখানে বলেছে। এখানে এই চারটে প্লান্ট টিস্যুর মধ্যে থেকে কোন টিস্যুটা সবথেকে বেশি সরু হয়ে থাকে। তো দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এই চারটের ভেতর থেকে উদ্ভিদের যে প্যারেনকাইমা টিস্যু আছে সেই প্যারেনকাইমা টিস্যু কিন্তু সবথেকে বেশি সরু হয়ে থাকে। আর এই যে উদ্ভিদের যে টিস্যু আছে তার ভেতর থেকে সবথেকে বেশি মোটা কোনটা হয়ে থাকে, সবথেকে বেশি মোটা কিন্তু হয়ে থাকে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, এটা কিন্তু মৃত টিস্যু বা মৃত তোমার হচ্ছে কোষ দিয়ে গঠিত, প্যারেনকাইমা কিন্তু জীবিত কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 2 নম্বর কোশ্চেন, ড্যাশ হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, দেখো এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে, এর ভেতর থেকে কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। বেনজিন, তারপরে পেন্টেন, তারপর হ্যাক্সেন, তারপর বিউটেন। তো দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বেনজিন। বেনজিন কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বাকি যেগুলো দেখতে পাচ্ছ বাকিগুলো কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার দেখো এখানে যে বিউটেন অপশান আছে, এই বিউটেন নিয়ে তোমাদেরকে একটা ফ্যাক্ট বলে রাখি। তো দেখো এই যে বিউটেন কোথায় ব্যবহার করা হয়ে থাকে, দেখো বাড়িতে যে রান্নার গ্যাস হয়ে থাকে, ঠিক আছে, যে এলপিজি গ্যাস হয়ে থাকে সেই এলপিজি গ্যাসের মধ্যে কিন্তু বিউটেন ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বেনজিন। বেনজিন কিন্তু একমাত্র এই চারটে অপশানের মধ্যে একমাত্র উপাদান যার কিন্তু অসম্পৃক্ততা আছে, অর্থাৎ যেটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে কিভাবে এটা হয়ে যাবে কিভাবে সজ্জায়িত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলি কিভাবে সজ্জায়িত। দেখো এর মানে কি, এর মানে হচ্ছে যে মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল আছে সেই পিরিয়ডিক টেবিলে মৌলগুলোকে কিভাবে সাজানো হয়েছে। তো দেখো ব্যাক টু ব্যাক এখানে চারটে অপশান দিয়েছে, অ্যাটমিক নাম্বার দিয়েছে, অ্যাটমিক মাস দিয়েছে, মলিকিউলার নাম্বার দিয়েছে আর মলিকিউলার মাস দিয়েছে। তো দেখো আমাদের যে মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল সেটা সবার প্রথম কে বানিয়েছিল, তো মনে রাখবে মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল সেটা কিন্তু মোজলে বানিয়েছিল। এইবার দেখো মোজলে এই যে মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিলটা ছিল এটাকে কিভাবে সাজিয়েছিল, তো মনে রাখবে মোজলে কিন্তু এটাকে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার যেটাকে বাংলাতে কি বলা হয়ে থাকে, যেটাকে কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে পারমাণবিক ক্রমাঙ্ক। ঠিক আছে, বা পারমাণবিক সংখ্যাও আমরা এখানে বলতে পারি। ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক ক্রমশ বা পারমাণবিক সংখ্যা ক্রমশ বাড়বে, এইভাবে কিন্তু অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে কিন্তু মোজলে কী করেছিল, তার যে পর্যায় সারণী সেটা কিন্তু সাজিয়েছিল, যেটাকে কিন্তু আমরা মডার্ন ডে পিরিয়ডিক টেবিলও বলে থাকি। ঠিক আছে, ইনক্রিজিং অর্ডার ইন অ্যাটমিক নাম্বার, এটাই কিন্তু আধুনিক পর্যায় সারণীর যে সাজানোর যে বৈশিষ্ট্য বা সাজানোর যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এটাই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 4 নম্বর কোশ্চেন, বল ইন্টু স্থানচ্যুতি হলো ড্যাশ এর ধরন। তো দেখো বল ইন্টু স্থানচ্যুতি, অর্থাৎ তোমার মনে করো কোনো একটা জিনিসের মধ্যে তুমি ফোর্স প্রয়োগ করছো আর এখানে স্থানচ্যুতি মানে কি, স্থানচ্যুতি মানে কিন্তু সেটার সরণ, অর্থাৎ সেটার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ বস্তুটা কতটা দূরে সরে যাচ্ছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে স্থানচ্যুতি। তো বলেছে বল ইন্টু স্থানচ্যুতি হলো ড্যাশের ধরন। তো নিম্নলিখিত কোনটা, তো মনে রাখবে বল ইন্টু স্থানচ্যুতি কিন্তু কার্য। তার কারণ আমরা কি জানি, আমরা কিন্তু কার্য মানে কি জানি, কার্য মানে হচ্ছে কোনো একটা বস্তুর ওপরে যদি আমরা বল প্রয়োগ করি আর বস্তুটা যদি তার নিজের স্থান পরিবর্তন করে বা স্থানের চ্যুতি ঘটে তাহলেই কিন্তু সেটাকে বলা হয়ে থাকে কার্য। ঠিক আছে, তো বল ইন্টু স্থানচ্যুতি কিসের ধরন হবে, তো বল ইন্টু স্থানচ্যুতি কিন্তু হয়ে যাবে কার্যের ধরন। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলোর ইউনিট সম্পর্কে একটু দেখে নিই। তো দেখো চাপের যে এসআই ইউনিট সেটাকে কি বলা হয়ে থাকে, তো মনে রাখবে চাপ বা প্রেশারের যে এসআই ইউনিট আছে সেটা কিন্তু পাস্কেলে প্রকাশ করা হয়ে থাকে। কার্যের এসআই ইউনিট কি আমরা সকলেই জানি, এই যে কার্য আছে আর এই শক্তি আছে, কার্য আর শক্তির যে
এসআই ইউনিট হয় আর যে সিজিএস ইউনিট হয় সেটা কিন্তু সেম হয়ে থাকে। দুটোরই কিন্তু কী হয়ে থাকে তো মনে রাখবে, দুটোরই কিন্তু এসআই একক হয়ে থাকে জুল, আর সিজিএস একক কী হয়ে থাকে, সিজিএস একক কিন্তু হয়ে থাকে ক্যালোরি। ঠিক আছে, সিজিএস একক কিন্তু হয়ে থাকে ক্যালোরি। এইবার এই যে ঘাত আছে, এই ঘাতের একক কি তোমরা বলতে পারবে কি, এই ঘাতের একক কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য আজকের প্রথম এইচডাব্লিউ থাকলো যে ঘাতের এসআই একক কি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নাম্বার কোশ্চেন, স্মরণের এসআই একক কি। তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। দেখো সবার প্রথমে স্মরণ মানে তোমাদেরকে মনে রাখতে হবে, স্মরণ মানে কিন্তু হয়ে যাচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এইবার এই ডিসপ্লেসমেন্ট মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কোনো একটা বস্তুর স্থান পরিবর্তন। অর্থাৎ মনে করো বস্তুটা এ পয়েন্টে ছিল, সেখান থেকে মনে করো এইখানকার বি পয়েন্টে আসলো। ঠিক আছে, এই যে বস্তুর যে স্থান পরিবর্তন হলো এটাকে কিন্তু বলা হয়ে থাকে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট। এইবার দেখো স্মরণের একক কোনটা, দেখো স্মরণের যে এসআই একক, দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, কিলোমিটার দিয়েছে, মিটার দিয়েছে, সেন্টিমিটার দিয়েছে আর মিটার পার সেকেন্ড দিয়েছে। তো মনে রাখবে স্মরণের যে এসআই একক সেটা কিন্তু মিটারে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, সেটা কিন্তু মিটারে প্রকাশ করা হয়ে থাকে। তাই স্মরণের এসআই একক কী হয়ে যাবে, স্মরণ বা ডিপ্লেসমেন্ট, এক সেকেন্ড, স্মরণ বা ডিসপ্লেসমেন্টের এসআই একক কী হয়ে যাবে, এখানে একটু এক সেকেন্ড, হ্যাঁ স্মরণ বা ডিসপ্লেসমেন্টের এসআই একক কিন্তু হয়ে যাবে মিটার। ঠিক আছে, স্মরণের এসআই একক কিন্তু হয়ে যাবে মিটার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 6 নাম্বার কোশ্চেন। একটা অঙ্ক দিয়েছে, দেখো একটি বস্তু 4 সেকেন্ডে 25 মিটার ও পরের 2 সেকেন্ডে 35 মিটার গেলে বস্তুর গড় দ্রুতি কত। তো দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এই দ্রুতি মানে কি। দেখো দ্রুতি মানেই কিন্তু হয়ে যাচ্ছে স্পিড। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কি চেয়েছে, এখানে কিন্তু গড় দ্রুতি চেয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু এভারেজ স্পিডটা বার করতে হবে। তো দেখো এভারেজ স্পিড বার করার ফর্মুলা কি, আমরা যদি দেখি যে এভারেজ স্পিড বার করার আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা কিন্তু হচ্ছে টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, টোটাল, এখানে আমি লিখছি টোটাল ডি, লিখলাম ডি ফর ডিস্টেন্স, আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে স্মল টি মানে টাইম, টোটাল টাইম। ঠিক আছে, টোটাল টাইম। জাস্ট কী করতে হবে, আমাদের যে ডিস্টেন্সটা পার হয়েছে সেই ডিস্টেন্সটাকে কী করতে হবে, ডিস্টেন্সটাকে কিন্তু আমাদের টোটাল সময় দিয়ে ভাগ করতে হবে। এইবার যদি আমরা দেখি, দেখো কি বলেছে, 4 সেকেন্ডে 25 মিটার ও পরের 2 সেকেন্ডে 35 মিটার গেছে। তাহলে এখানে প্রথমে আমরা ডিস্টেন্সগুলোকে যোগ করব। তো দেখো ডিস্টেন্স বলেছে কত, 25, আর এখানে তোমার হচ্ছে 35, আর এখানে আমাদের সময় কত বলেছে, সময় কিন্তু বলেছে 4 যোগ 2 অর্থাৎ 6 সেকেন্ড কিন্তু আমাদের সময় এখানে বলেছে। তো যদি আমরা এইখানে দেখি, তো যদি আমরা 35-এর সাথে 25 যোগ করি তাহলে আমরা কত পাবো, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 60। এবার কি করতে হবে, 60কে কিন্তু 6 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি 60কে 6 দিয়ে ভাগ করো তাহলে তুমি কত পাবে, তাহলে কিন্তু পেয়ে যাবে 10। আর এইবার দেখো এই যে স্পিড আছে সেই স্পিডের ইউনিট কি, তো মনে রাখবে স্পিডের যে ইউনিট সেটা কিন্তু মিটার পার সেকেন্ড, তাই 10 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি সর্বাধিক প্রতিক্রিয়াশীল। তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, এর ভেতর থেকে কিন্তু বলতে হবে যে কোনটা সর্বাধিক প্রতিক্রিয়াশীল, অর্থাৎ সবথেকে বেশি কিন্তু রিঅ্যাক্টিভ। ঠিক আছে, কি বলতে হবে যে সবথেকে বেশি রিঅ্যাক্টিভ এর মধ্যে থেকে কোনটা। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই ধাতু দিয়েছে, আমরা একবার ধাতুগুলোর নামগুলোকে দেখে নেব। তো দেখো সবার প্রথমে জেডেন মানে কি, জেডেন মানে কিন্তু হয়ে যাচ্ছে জিঙ্ক, যেটাকে কিন্তু বাংলাতে কি বলা হয়, যেটাকে কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে দস্তা। ঠিক আছে, কে মানে কি, দেখো কে মানে কিন্তু এখানে হয়ে যাচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, কে মানে কিন্তু এখানে হয়ে যাচ্ছে পটাশিয়াম। এসএন মানে কি, এসএন মানে কিন্তু হয়ে যাচ্ছে টিন। আর এইউ মানে কি, এইউ মানে আমরা অনেকবার করেছি, এইউ মানে কিন্তু হয়ে যাচ্ছে সোনা। এবার দেখো এই যে 4টে অপশান আছে এর ভেতর থেকে সবথেকে বেশি প্রতিক্রিয়াশীল কোনটা, তো মনে রাখবে সবথেকে বেশি প্রতিক্রিয়াশীল এই 4টে অপশানের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়াম আর সোডিয়াম এই দুটো এমন দুটি ধাতু যেগুলো কিন্তু এতটাই বেশি রিঅ্যাক্টিভশীল, মানে এতটাই বেশি কিন্তু রিঅ্যাক্টিভ যে এগুলোকে কিন্তু কি করা হয়, এগুলোকে কিন্তু অন্য কোনো দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়, যেরকম কেরোসিন হতে পারে, বা তোমার হচ্ছে জলের সঙ্গে। তো এরা রিয়াকশান করলে মনে করো জলের সাথে জলের সংস্পর্শে চলে আসলো হঠাৎ করে, তখন কী হবে, তখন কিন্তু মানে বিস্ফোরণ হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমার হচ্ছে ভীষণ শব্দ হবে আর কিন্তু একটা বিস্ফোট হবে। তো দেখো এই যে ধাতুগুলো আছে এগুলোকে কিন্তু কেরোসিন তেলের ভেতরে ডুবিয়ে রাখা হয়, তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের পটাশিয়াম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8 নাম্বার কোশ্চেন, নিচের কোন মৌলটি সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে, এখানে এটা মনে হচ্ছে এটা ঋণাত্মক হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার হচ্ছে ঋণাত্মক, এটা হয়ে যাবে ঋণাত্মক, যে নিচের কোন মৌলটার সবথেকে বেশি তোমার হচ্ছে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক। এবার দেখো এই তড়িৎ ঋণাত্মক মানে কি, তোমাদের রাখবে এই তড়িৎ
ঋণাত্মক মানে কিন্তু হয়ে যাচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, অর্থাৎ এর ভেতর থেকে এই যে চারটে অপশান দিয়েছে এর ভেতর থেকে কোন মৌলটার ইলেকট্রন অ্যাফিনিটি সবথেকে বেশি, অর্থাৎ এই যে মৌলটা আছে এটা সবথেকে বেশি ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে, আমরা একবার অপশানগুলো দেখে নেবো কী বলেছে। সিজিয়াম বলেছে, রুবিডিনিয়াম বলেছে, এফ ফর ফ্লুরিন বলেছে, ঠিক আছে, আর তোমার কিন্তু সিএল ফর ক্লোরিন দিয়েছে। তো মনে রাখবে সবথেকে বেশি কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি বা তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা, তো আমাদের যে অপশান সি আছে অর্থাৎ ফ্লুরিন কিন্তু সবথেকে বেশি, ঠিক আছে, ফ্লুরিন কিন্তু সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ এর যে ইলেকট্রন অ্যাফিনিটি আছে, ইলেকট্রন অ্যাফিনিটি ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বললাম, তাহলে এর কিন্তু সবথেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 9 নম্বর কোশ্চেন, অ্যালকাইনের সাধারণ সূত্র কি। তো দেখো এই যে অ্যালকাইন আছে সবার প্রথম তোমাদেরকে কিন্তু জানতে হবে এই অ্যালকাইন জিনিসটা কি। দেখো একটু আগে আমরা পড়লাম সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে হাইড্রোকার্বন আছে এই হাইড্রোকার্বন কিন্তু 3 প্রকারের হয়ে থাকে, ঠিক আছে, একটা হচ্ছে অ্যালকাইন, একটা হচ্ছে অ্যালকিন, ঠিক আছে, আর একটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যালকেন। এই যে 3 টাইপের কিন্তু হাইড্রোকার্বন থেকে থাকে, এর ভেতর থেকে কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে ফর্মুলা আছে যে অ্যালকাইন হলে কি হবে, অ্যালকিন হলে কি হবে, আর হচ্ছে অ্যালকেন হলে কি হবে। তো মনে রাখবে এখানে কিন্তু আমাদের কি বলেছে, এখানে কিন্তু আমাদের বলেছে অ্যালকাইন। এই যে অ্যালকাইন, অ্যালকেন আর অ্যালকিন এর যে 3টে ফর্মুলা আছে এগুলো কিন্তু অনেকটাই ক্লোজ, অনেকটাই কাছাকাছি, তাই এই যে 3টের যে ফর্মুলা আছে এটাকে আমি 3টে সেটে আলাদা আলাদা করে নিয়ে আসবো। আজকে নিয়ে এসেছি অ্যালকাইন। তো দেখো আর এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে, আর প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এগুলো আসে। এবার দেখো কি বলেছে, এই যে অ্যালকাইন আছে এই অ্যালকাইনের সাধারণ সূত্র কি, তো মনে রাখবে CN, ঠিক আছে, CnH2n-2, এটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যালকাইনের সাধারণ সূত্র। এবার যদি আমরা এখানে মনে করো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখব। এবার মনে করো এই যে CN আছে আমরা মনে করো এনের জায়গায় কী নিচ্ছি, n সমান সমান কিন্তু আমরা 2 নিয়ে নিচ্ছি। এবার দেখো তাহলে CN অর্থাৎ C2 হবে, তারপরে দেখো H2n বলেছে অর্থাৎ 2n মানে কত, 2 গুণ 2 অর্থাৎ তোমার হয়ে যাচ্ছে H4, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 গুণ 2 আর এখানে কিন্তু আমাদেরকে একটা 2 বিয়োগ করতে হবে, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দেখো কি পাচ্ছি, C2 পাচ্ছি, H4 পাচ্ছি, আর এখান থেকে কিন্তু দেখো আমি এখানে আবার লিখছি। তো দেখো সবার প্রথমে আমি ফর্মুলাটা এখানে আবার লিখছি যে CnH2n-2। এবার আমরা জাস্ট এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে করব। আমরা তোমার হচ্ছে n সমান সমান 2 ধরে নিয়েছি। এবার দেখো C2 হবে, তাহলে এবার কি আছে, এবার এখানে আছে H2 গুণ 2 অর্থাৎ 4 হবে, আর এখান থেকে কিন্তু 2 বিয়োগ করতে হবে। তাহলে পরের লাইনে গেলে আমরা কি পাবো, পরের লাইনে গেলে কিন্তু পাবো আমরা C2, আর এখানে দেখো H4 এর থেকে কিন্তু তোমায় কি করতে হবে, 2কে বিয়োগ করতে হবে। এবার যদি আমরা এইখানে লিখি তাহলে আমরা আলটিমেট কত পাবো, আলটিমেট কিন্তু আমরা পেয়ে যাব C2H2, ঠিক আছে, এইভাবেই কিন্তু অ্যালকাইনগুলোকে বার করতে হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের প্রবলেম কিন্তু অবশ্যই শোনা হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, ড্যাশ হলো সম্ভবত প্রাণীদের বৃহত্তম গোষ্ঠী। দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু বলেছে প্রাণী জগতের সবথেকে বৃহত্তম গোষ্ঠী কোনটা। দেখো এই যে প্রাণী জগৎ আছে এই প্রাণী জগতের মধ্যে কিন্তু অনেকগুলো গোষ্ঠী আছে, ঠিক আছে, যেরকম আর্থ্রোপোডা আছে, অ্যানিলিডা আছে, যেগুলোকে আমরা বাংলাতে যদি বলি তাহলে সন্ধিপদ আছে, তারপরে মনে করো তোমার হচ্ছে মোলাস্কা অর্থাৎ যেগুলো সম্মুখ জাতীয় প্রাণী অর্থাৎ যাদের খোলস থাকে, এরকম করে কিন্তু তোমার প্রচুর প্রাণীর শ্রেণীবিভাগ আছে, ঠিক আছে। তোমরা যদি চাও তাহলে আমি এই যে প্রাণী আর উদ্ভিদের যে শ্রেণীবিভাগ আছে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রেলের গ্রুপ ডির পরীক্ষায় এসেছে এর আগে, ঠিক আছে, এইবারও কিন্তু আসবে। তোমরা যদি চাও তাহলে এই যে 5 কিংডম যে ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, এই 5 কিংডম ক্লাসিফিকেশনের ওপরে একটা সেপারেট আর টু দি পয়েন্ট টপিকের একটা ভিডিও আমি নিয়ে আসবো, যদি তোমরা আমাকে কমেন্টে জানাও। এবার আমরা আমাদের প্রশ্নে ফিরি। দেখো কি বলেছে, ড্যাশ হলো সম্ভবত প্রাণী জগতের মধ্যে সবথেকে বৃহত্তম গোষ্ঠী। দেখো প্রাণী জগৎ বলেছে অর্থাৎ যাদের জীবন আছে। তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, কী কী দিয়েছে, মোলাস্কা দিয়েছে, আর্থ্রোপোডা দিয়েছে, নেমাটোডা দিয়েছে, আর কিন্তু অ্যানিলিডা দিয়েছে। এই যে 4টে গোষ্ঠী আছে এই 4টে কিন্তু প্রাণীদের মধ্যে গোষ্ঠী, ঠিক আছে, উদ্ভিদেরটা কিন্তু আলাদা। উদ্ভিদের মধ্যে কোনগুলো পড়ে, তো মনে রাখবে উদ্ভিদের মধ্যে কিন্তু টেলিডোফাইটা, ব্রায়োফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম ওটা কিন্তু উদ্ভিদের জন্য, ওটা সেপারেট, এটা কিন্তু প্রাণীদের জন্য। তো মনে রাখবে প্রাণী জগতের সবথেকে বড় যে গোষ্ঠী সেটাকে কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে সন্ধিপদ, আর ইংলিশে কিন্তু বলা হয়ে থাকে আর্থ্রোপোডা, ঠিক আছে, আর্থ্রোপোডা কিন্তু প্রাণী জগতের সবথেকে বৃহত্তম, ঠিক আছে, সবথেকে বৃহত্তম গোষ্ঠী। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, পরবর্তী কোশ্চেন কি বলেছে,
আজকের 11 নম্বর কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ গতি, এটা হয়ে যাবে হচ্ছে ত্বরণ, ঠিক আছে, এটা হয়ে যাবে হচ্ছে তড়িত। এক সেকেন্ড, এটা একটু মিস্টেক আছে এখানে। তো মনে রাখবে কি বলেছে, নিচের কোনটি তড়িত গতির সমীকরণ। দেখো তড়িত গতির সমীকরণ মানে কি, তড়িত গতির সমীকরণ কথাটা কিন্তু এই যে তড়িত কথাটা কিন্তু এসেছে ত্বরণ থেকে, ঠিক আছে। আর ত্বরণ মানে কি, ত্বরণ মানে কিন্তু ইনক্রিজ ইন স্পিড, অর্থাৎ কোনো একটা জিনিস মনে করো শূন্য বেগ থেকে যাত্রা শুরু করেছে, 0 মিটার পার সেকেন্ড থেকে যাত্রা শুরু করেছে, তারপরে মনে করো এই পয়েন্টে এসে তার বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে মনে করো এই পয়েন্টে এসে 5 থেকে হয়ে গেছে তোমার 50 মিটার পার সেকেন্ড। এই যে ব্যাপারটা, অর্থাৎ যে তোমার যে গতিবেগ আছে সেই গতিবেগের যে পরিবর্তনের হার সেটাকেই কিন্তু বলা হয়ে থাকে ত্বরণ। এইবার বলেছে নিচের কোনটা তড়িত গতির সমীকরণ, অর্থাৎ এর কিন্তু একটা তোমার হচ্ছে জেনারেল ফর্মুলা আছে ফিজিক্সে, সেই ফর্মুলাটাই কিন্তু তোমাদের এখানে জানতে চেয়েছে। এবার দেখো এখানে কিন্তু অপশান ছিল, কিন্তু আমি অপশানগুলোকে এখানে পুট করিনি, কারণ এটা আমি তোমাদেরকে করে দেখাবো সেই কারণের জন্য। এইবার তোমরা একটু খেয়াল করবে, দেখো সবার প্রথম তোমাদেরকে আমি আবার বলে রাখছি ত্বরণ মানে কি। দেখো এখানে আমি আবার লিখছি, দেখো ত্বরণ মানে কি, ত্বরণ মানে কিন্তু হয়ে যাচ্ছে ইনক্রিজ ইন স্পিড। এবার দেখো কোনো একটা জিনিস মনে করো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, সেটা মনে করো 0 মিটার পার সেকেন্ড অর্থাৎ থেমেছিল, এখান থেকে মনে করো এই পয়েন্টে আসলো, তখন তার বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। এখান থেকে মনে করো এই পয়েন্টে আসলো, এখানে তার বেগ হয়ে গেল মনে করো 100 মিটার পার সেকেন্ড। এই যে পরিবর্তন, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ত্বরণ। এই পরিবর্তনটা কিন্তু সমানও হতে পারে আবার অসমানও হতে পারে, এক্ষেত্রে আমরা অসমান ধরে নেব। এবার দেখো কি বলেছে, তড়িত গতির তোমার হচ্ছে সমীকরণ। তো সমীকরণটা কি, তো দেখবে তোমাদের কিন্তু আমি কদিন আগে একটা অঙ্ক করিয়েছিলাম, অঙ্কটা কি ছিল যে ভি সমান সমান কি, ভি সমান সমান হয়ে যাচ্ছে তোমার শেষ বেগ, ঠিক আছে। তারপরে কি ইউ সমান সমান কি, ইউ সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ, অর্থাৎ যে বেগে কিন্তু যাত্রাটা শুরু করেছিল, ঠিক আছে, প্রাথমিক লিখলাম এখানে আমি। এ মানে কি, এ মানে কিন্তু হয়ে যাচ্ছে ত্বরণ। আর টি মানে কি, টি মানে কিন্তু হয়ে যাচ্ছে সময়। দেখো এই যে চারটে তোমরা ফ্যাক্ট দেখতে পাচ্ছ, এই যে চারটে ডেটা দেখতে পাচ্ছ, এই ডেটাকে বেস করে যে সূত্রটা ফিজিক্সে আছে সেই সূত্রটাই কিন্তু তোমাদের এখানে জানতে চেয়েছে। তো আমরা সূত্রটা কি পেয়েছিলাম, আমরা সূত্রটা কিন্তু পেয়েছিলাম ভি, অর্থাৎ শেষ বেগ সমান সমান ইউ, অর্থাৎ প্রাথমিক বেগ যোগ ত্বরণ গুণ কিন্তু হয়ে যাচ্ছে টি। তো আলটিমেটলি কি হয়, আলটিমেটলি কিন্তু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আর এটাই কিন্তু যে তড়িত গতি আছে, ঠিক আছে, তড়িত গতি, তড়িত গতির সমীকরণ, ঠিক আছে, তড়িত গতির সমীকরণ। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি নগ্নবীজি। দেখো এই যে নগ্নবীজি কথাটার মানে কি, তো মনে রাখবে নগ্নবীজি কথাটার মানে কিন্তু এর যে বীজটা থাকে, অর্থাৎ এই যে ফলটা আছে এই ফলের যে বীজটা থাকে সেই বীজটা কিন্তু বাইরে থাকে, ঠিক আছে, অর্থাৎ বীজের ভেতরে কিন্তু তোমার ফলের খাবারের অংশটা থাকে, ঠিক আছে। আমরা যেরকম মনে করো আম, আম আমরা কি দেখতে পাই যে ফলের ভেতরে কিন্তু কি থাকে, ফলের ভেতরে কিন্তু আমের ভেতরে কিন্তু বীজ থাকে, কিন্তু নগ্নবীজি গাছে কি থাকে, বীজের যে শক্ত আবরণটা থাকে সেটা কিন্তু বাইরে থাকে, আর তার ভেতরে কিন্তু বীজের ভেতরে শস্যটা থাকে, যেখান থেকে কিন্তু নতুন করে আবার চারা গাছের জন্ম হয়। তো দেখো এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে, কি দিয়েছে, মস দিয়েছে, ফার্ন দিয়েছে, আম দিয়েছে, আর পাইন দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাইন, ঠিক আছে। পাইন গাছ কিন্তু একটা নগ্নবীজি বা গুপ্তবীজি, নগ্নবীজি বা তোমার ব্যক্তবীজি উদ্ভিদ আমরা এখানে বলতে পারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন কী বলেছে দেখে নিই, লিটমাস পেপার কোন পদার্থ থেকে নির্মিত হয়ে থাকে। দেখো এই যে লিটমাস পেপার আছে, এই লিটমাস পেপার সম্পর্কে কিন্তু তোমরা আগেও পড়েছো। লিটমাস পেপারের কাজ কি, তো মনে রাখবে লিটমাস পেপারের কাজ হচ্ছে কিন্তু কোনো একটা দ্রবণ, সেই দ্রবণটা তোমার হচ্ছে অ্যাসিডিক, অর্থাৎ সেটার মধ্যে অ্যাসিড আছে কিনা বা সেটা বেসিক কিনা, বেসিক মানে কি, বেসিক মানে সেটা ক্ষার কিনা, কোনো একটা দ্রবণ অ্যাসিড কিনা বা ক্ষার কিনা সেটা বোঝার জন্য কিন্তু কি ব্যবহার করা হয়ে থাকে, এই লিটমাস পেপার ব্যবহার করা হয়ে থাকে। লিটমাস পেপারের অরিজিনাল যে কালার সেটা কিন্তু বেগুনি বর্ণের হয়ে থাকে, কি হয়ে থাকে, সেটা কিন্তু ভায়োলেট হয়ে থাকে, কিন্তু যখন এটাকে অ্যাসিডের দ্রবণে দেবে তখন কিন্তু এটা রেড হয়ে যাবে, আর যখন তোমরা এখানে এটা তোমার বেসিক বা ক্ষারের মধ্যে দেবে তখন কিন্তু এটা হয়ে যাবে ব্লু। এটা তোমরা আশা করি সকলে জানো। এইবার বলেছে এই যে লিটমাস পেপারটা আছে, এই লিটমাস পেপারটা কোন জিনিসটা থেকে তৈরি হয়, ঠিক আছে। তো দেখো এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে, অপশানগুলো একবার আমরা দেখে নেব। রিসিয়া আছে, লাইকেন আছে, মস আছে, আর স্পাইরোগাইরা আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে এই যে লিটমাস পেপার আছে এটা কিন্তু লাইকেন থেকে তৈরি
হয়ে থাকে, ঠিক আছে। লাইকেন থেকে কিন্তু এটা তৈরি হয়ে থাকে। এবার এই লাইকেনটা কী জিনিস, তো মনে রাখবে লাইকেন কিন্তু হয়ে যাচ্ছে যে শৈবাল, ঠিক আছে, যে শৈবাল অর্থাৎ যেটাকে আমরা অ্যালগি বলে থাকি, শৈবাল প্লাস ছত্রাকের কিন্তু সহজীবন বা সিম্বায়োসিস, ঠিক আছে। এই দুটো মিলিয়েই কিন্তু তৈরি হয়েছে লাইকেন। আর এটা কিন্তু এক ধরনের তোমার গাছ বলতে পারো, যেটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে, এক ধরনের তোমার অপুষ্পক উদ্ভিদ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 14 নম্বর কোশ্চেন, ঘাতের এসআই একক কী। দেখো একটু আগে কিন্তু তোমাদেরকে আমি এই কোশ্চেনটা তোমাদের এইচডাব্লিউতে দিয়েছিলাম যে ঘাতের এসআই একক কী। তো এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, যে পারবে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 15 নম্বর কোশ্চেন কী বলেছে আজকের। দেখো কি বলেছে, একটি পাথর পাহাড়ের ওপর থেকে 0.6 সেকেন্ডে নিচে পড়ে, জি সমান সমান যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকে, মাটিতে পড়ার সময় গতিবেগ কত। দেখো একটু আগে আমরা যে ফর্মুলাটা দিয়ে করলাম, অর্থাৎ যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যে ফর্মুলাটা আমরা ডিসকাস করলাম, সেই ফর্মুলার এখানে কিন্তু অঙ্কটা দিয়েছে। তো দেখো সবার প্রথমে তোমাদেরকে একটু জিনিসটা বলি। দেখো এটা মনে করো একটা পাহাড়, যখন এই পাহাড় থেকে কোনো একটা জিনিস নিচে পড়ছে, তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ একদম মাথার ওপরে, যখন জিনিসটা পড়া শুরু হলো তার একদম আগের মুহূর্তে তার বেগ কত ছিল, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে কী বেগ, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রাথমিক বেগ। এক্ষেত্রে কিন্তু প্রাথমিক বেগ 0, কারণ ওই জিনিসটা যখন নিচের দিকে নামছিল তখনই কিন্তু তোমার হচ্ছে ওর ভেতরে বেগ বা গতি আসলো, তখন থেকে কিন্তু তার ভেতরে তোমার হচ্ছে গতিবেগটা আসলো, কিন্তু তার আগে কিন্তু ওটা দাঁড়িয়েছিল বা মনে করো থেমেছিল, সেই কারণের জন্য কিন্তু ওটা কী হয়ে যাবে, ওটা কিন্তু যে প্রাথমিক বেগ আছে সেটা কিন্তু হয়ে যাবে 0। এবার দেখো ভি সমান সমান কি, ভি সমান সমান হচ্ছে অন্তিম বেগ, অর্থাৎ এটা যখন নিচের দিকে এসে মনে করো এইখানে ধাক্কা খেলো, তখন তার বেগ কত ছিল সেটা কিন্তু আমাদেরকে বের করতে বলেছে, অর্থাৎ সেটা কিন্তু হয়ে যাবে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এবার এ সমান সমান কত, এ সমান সমান বলেছিলাম ত্বরণ। দেখো এখানে কিন্তু ত্বরণ বলে দিয়েছে যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে সময় কত বলেছে, টি মানে কি, টি মানে হয়ে যাচ্ছে আমাদের সময়, টি মানে কিন্তু বলে দিয়েছে 0.6 সেকেন্ড। এইবার জাস্ট আমরা ডেটাগুলোকে পুট করব আর আমাদের অঙ্কটা করব, ঠিক আছে। তো আমি একটু জায়গাটা একটু বড় নিয়ে নিই। দেখো সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে, সবার প্রথমে আমাদেরকে ফর্মুলাটা বসাতে হবে যে ভি ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে ইউ প্লাস এটি, ঠিক আছে। আমরা পরের লাইনে যাব এখানে। তো দেখো কি বলছে পরের লাইনে, তো ভি এর মতো রাখতে দাও, তার কারণ ভি আমাদেরকে বের করতে হবে। ইউ আমরা কত পেয়েছিলাম, ইউ কিন্তু আমরা পেয়েছিলাম 0, কারণ কি ছিল, একদম যে প্রাথমিক বেগ সেটা কিন্তু শুরুর অবস্থাতে 0ই ছিল। এইবার যে এ ছিল, এ কিন্তু পেয়েছিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ যেটা ত্বরণ। আর টি কত পেয়েছিলাম, টি কিন্তু পেয়েছিলাম 0.6, ঠিক আছে। এখানে একটু কেটে গেল, দেখো 0.6। এবার তুমি কি করবে, এবার তুমি জাস্ট এটাকে উঠিয়ে এখানে নিচের পয়েন্টটাকে উঠিয়ে নিচে 10 লেখো, এটা দিয়ে তুমি এটাকে কাটো, তাহলে আলটিমেটলি কত পাচ্ছ, আলটিমেটলি কিন্তু পাচ্ছ 0 + 6, ঠিক আছে। কোনো কিছুর সাথে 0 যোগ করলে আমরা সেই রেজাল্টটাই পাই, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু হয়ে যাচ্ছে যে বস্তুটা নিচে গড়িয়ে পড়ছিল পাহাড়ের ওপর থেকে, সেটার ভি, অর্থাৎ যে সেটার শেষ বেগ, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 16 নম্বর কোশ্চেন, রেয়ার ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বহুবার করিয়েছি এর আগে। তো দেখো গাড়ির যে রেয়ার ভিউ ফাইন্ডার থাকে সেখানে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে, ব্যাক টু ব্যাক কিন্তু 4টে অপশান দিয়েছে, উত্তল দিয়েছে, অবতল দিয়েছে, উভয় দিয়েছে, আর কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে গাড়ির যে রেয়ার ভিউ ফাইন্ডার থাকে সেখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, উত্তল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো এখানে অবতল দর্পণও কিন্তু আছে। অবতল দর্পণ সম্পর্কে আমরা কিছু ফ্যাক্ট জেনে নিই। তো মনে রাখবে অবতল দর্পণ কিন্তু যে দন্ত চিকিৎসা, ঠিক আছে, দন্ত চিকিৎসা মানে কি, দাঁতের ডাক্তারের কাছে যদি তোমরা কখনো গিয়ে থাকো তোমাদের জীবনকালে, তো তোমরা কিন্তু দেখবে দাঁতের ডাক্তারের কাছে কিন্তু একটা আয়না থাকে, ছোট একটা তোমার চামচের মতো কিন্তু একটা আয়না থাকে, ওটার ভিতরে কিন্তু তোমার অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমরা সকলে কিন্তু সেলুনে গেছি, সেলুনে দেখবে যে আয়নাগুলো থাকে সেগুলো কি থাকে, সেগুলোর ভেতরেও কিন্তু অবতল দর্পণই ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17 নম্বর কোশ্চেন, কোনটির সর্ববহিস্থ কক্ষ ইলেকট্রন দিয়ে ভরা থাকে না। তো দেখো এখানে কিন্তু 4টে এলিমেন্ট বলেছে, তার ভেতর থেকে কিন্তু তোমাদেরকে বলতে হবে যে এর ভেতর থেকে কোন এলিমেন্টটার যে সর্ববহিস্থ কক্ষ আছে, অর্থাৎ আউটার মোস্ট শেল আছে, সেটা সম্পূর্ণ কমপ্লিট থাকে না।
অর্থাৎ একটা কিন্তু কমপ্লিট থাকবে না, বাদবাকি 3টে কমপ্লিট থাকবে। আর আমরা কিন্তু এটা খুব ভালো করে জানি যে কোন মৌলগুলোর যে তোমার হচ্ছে আউটার মোস্ট শেল বা সর্ববহিস্থ কক্ষ সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে, সেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে নোবেল গ্যাস। কি বলা হয়ে থাকে? নোবেল গ্যাস। এইবার তোমাদের যদি এই নোবেল গ্যাস কোনগুলো সেগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তোমরা এটা চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবে। তো নোবেল গ্যাস কোনগুলো সবার প্রথমে আমরা সেটা একবার লিখি। তো দেখো নোবেল গ্যাস কোনগুলো, সবার প্রথমে কিন্তু হয়ে যাচ্ছে হিলিয়াম, তারপরে কিন্তু হয়ে যাচ্ছে নিয়ন, ঠিক আছে, তারপরে কিন্তু হয়ে যাচ্ছে আর্গন, তারপরে কিন্তু হয়ে যাচ্ছে ক্রিপ্টন, তারপরে হচ্ছে জেনন, আর এখানে লিখছি রেডন। এবার দেখো মিলিয়ে মিলিয়ে দেখো কোনটা কোনটা আছে এখানে। দেখো এখানে কিন্তু হিলিয়াম আছে, আমরা হিলিয়াম পাচ্ছি, তাহলে হিলিয়াম কিন্তু হবে না, হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষ কিন্তু ইলেকট্রন দিয়ে ভরা থাকে। নিয়ন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানেও নিয়ন আছে, এখানেও নিয়ন আছে, তাহলে নিয়ন হবে না। আর্গন, এখানেও কিন্তু আর্গন আছে, এখানেও কিন্তু আর্গন আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু এই যে লিস্টটা আছে এখানে কিন্তু কোথাও নেই, তাই ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ম্যাগনেসিয়ামের যে সর্ববহিস্থ কক্ষ আছে সেখানে কিন্তু ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে না। এবার দেখো এই যে ম্যাগনেসিয়ামের যে পারমাণবিক ক্রমাঙ্ক আছে সেটা কত? 12। তাই এটাকে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি অর্থাৎ KLM এই 3টে কক্ষে যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাবো? দেখো প্রথম কক্ষে 2টো থাকতে পারে, 2টোকে রাখবো, পরের কক্ষে 8টা থাকতে পারে, 8টাকে রাখবো, কিন্তু এই যে 3 নাম্বার যে ঘরটা আছে এখানে কিন্তু আমাকে 2টো রাখতে হবে। আর আমরা কি জানি যে একটা পরমাণুর যে সর্ববহিস্থ কক্ষ থাকে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষ কোনটা? এই M কক্ষটা। এখানে 8টা ইলেকট্রন থাকলে তাকে আমরা কমপ্লিট বলতে পারবো, কিন্তু এখানে 8টা নেই, তাই এটা কিন্তু কমপ্লিট হবে না। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে আমাদের 18 নম্বর কোশ্চেন, এইডস কি ঘটিত রোগ। দেখো কালকে কিন্তু বা আগের দিন কিন্তু তোমাদের যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদের এই যে এইডস সম্পর্কে বলেছিলাম। তো দেখো এইডস কোন ভাইরাস থেকে হয়ে থাকে? তো মনে রাখবে এইডস কিন্তু হয়ে থাকে HIV ভাইরাস। এই যে HIV ভাইরাস এটা তো তোমাদেরকে করিয়েছি, এর যে ফুল ফর্ম সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ইভেন এই যে এইডসের যে ফুল ফর্ম আছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়েছি, তো এটারও যে ফুল ফর্ম আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই দুটো কিন্তু ফুল ফর্ম তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো বা HW থাকলো, এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা আমাদের প্রশ্নে ফিরি। দেখো কি বলছে যে এইডস কি ঘটিত রোগ। তো মনে রাখবে এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, আমরা আর অপশানগুলোর দিকে যাচ্ছি না। এইডস দেখলেই মনে করবে এইডস কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। কী রোগ? এইডস কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে আমাদের 19 নম্বর কোশ্চেনটা দেখি, যে নিচের কোন রাশি দ্রুতিসহ গতির অভিমুখ ব্যক্ত করে। ঠিক আছে, দেখো দ্রুতিসহ গতির অভিমুখ ব্যক্ত করে মানে কি? দেখো দ্রুতিসহ গতির অভিমুখ ব্যক্ত করে এই কথাটার মানে হচ্ছে যে এর ভেতর থেকে কোন রাশিটা আছে যেটার সাথে কিন্তু দ্রুতির যে একক সেটা কি হয়ে থাকে, সেটা কিন্তু সমান হয়ে থাকে। তো আমরা কি জানি দ্রুতি মানে কিন্তু হয়ে যাচ্ছে কি? দ্রুতি মানে কিন্তু হয়ে যাচ্ছে বেগ। আর এখানে দেখো কিন্তু বেগ অপশান তোমরা অপশানের মধ্যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো বেগ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকের 20 নম্বর কোশ্চেন, পারদ সংকর ধাতুতে কোন পদার্থ থাকে। দেখো পারদ সংকর ধাতু মানে কি? তো মনে রাখবে পারদ সংকর ধাতুকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে অ্যামালগাম, ঠিক আছে। এই অ্যামালগাম শব্দের অর্থ কি? অ্যামালগাম শব্দের অর্থ কিন্তু এমন একটা সংকর ধাতু যার ভেতরে কিন্তু পারদকে থাকতেই হবে। আর আমাদের প্রশ্ন কিন্তু এটাই করেছে যে পারদ সংকর ধাতুতে কোন ধাতুটা থাকবেই, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে Hg। Hg মানে কি? আমরা সকলে জানি Hg মানে কিন্তু হয়ে যাচ্ছে পারদ। পারদের যে সংকেত সেটা কিন্তু Hg, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকের মাধ্যমে তোমরা সেটা জানিও। দেখো যতই হোক তোমাদের যে লাইক বা তোমাদের শেয়ার, তোমাদের কমেন্টই কিন্তু আমার কাছে মোটিভেশন যে আরও ভালো করে, আরও ইনোভেটিভ, আরও সোজাভাবে কিন্তু তোমাদের সামনে এই যে ফিজিক্সের অঙ্কের মতো কঠিন ব্যাপারগুলোকে উপস্থাপন করা, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।